নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে তাদের রাজনৈতিক দলের টিএমসির প্রথম নির্বাচনী যে জনসভা, সেই জনসভাটি শুরু করলেন। এটা সংবাদ মাধ্যমে আপনারা সকলেই জেনেছেন। আর আপনারা এটাও জানেন যে সদ্য গতকাল সুপ্রিম কোর্টে কিন্তু এই এসআইআর যে প্রসেস চলছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের নিজস্ব অবস্থান, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তগুলি জানিয়ে দিয়েছেন। আমরা এটাও জানি যে এই এই প্রসঙ্গটা খুব দরকারি এই এপিসোডটাতে। আপনাদের অনুরোধ করব এপিসোডটা একটু ধৈর্য ধরে পুরোটা দেখবেন। যে এখানে এসআইআরের এই মামলাটার কথা উল্লেখ করছি এই কারণে যে এই যে ইলেকশন প্রসেসটা চলছে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট এসআইআর প্রসেসে নিজেদের যে বিশেষ ক্ষমতা বলে নিজেদেরকে জড়িত করে হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জেলা জাজদের দিয়ে বা জজ সাহেবদের দিয়ে এই এসআইআর প্রসেসের স্ক্রুটিনি বা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস যেটা রয়েছে সেটা সম্পন্ন করছেন। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু গত হিয়ারিংয়ে আইনজীবীদের জানিয়ে দিয়েছিলেন, যারা প্রশ্ন তুলেছিলেন, যে এই জেলা জাজদের বা এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের যে সমস্ত জজ সাহেবরা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে ধরতে হবে এবং তাদের যদি তাদের নিরপেক্ষতা বা কোনো রকম কিছু নিয়ে প্রশ্ন তুললে কিন্তু সুপ্রিম কোর্ট কঠোর ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে। এই কথাটা উল্লেখ করলাম এই কারণে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জনসভাগুলি যারা 90-এর দশক থেকে দেখে আসছি আমরা, তারা এইটুকু জানি যে কোনো রকম এই ধরনের নির্বাচনী জনসভা উনি প্রথম দিকে যেটা বলতে থাকেন একদম শেষ পর্যন্ত মোটামুটি একটাই সুরে বাঁধা থাকে, কথাগুলো মোটামুটি একই থাকে। কিন্তু কথাগুলো যদি সত্যি এগুলোই থাকে তাহলে যথেষ্ট চিন্তার এবং সেগুলো যথেষ্ট প্রশ্ন তুলে দিচ্ছে। এমনকি মানে আমাদের যে সংবিধান বলুন, আমাদের যে আদালত বলুন, আদালতের যে ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তার দিকেও কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এবং সেগুলো ঠিক কী, সেগুলোর জন্য আপনাদেরকে একদম শুনিয়ে শুনিয়ে দেখাবো যে ঠিক কী কী উনি এই সভাতে বললেন। এবং ধরে নেওয়া যেতে পারে পরবর্তী সভাগুলোতেও মুখ্যমন্ত্রীর অন্যান্য অতীত পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে পরবর্তী সভাগুলোতেও কিন্তু এই ধরনের কি বলবো, ওনাদের যে স্ট্র্যাটেজি, প্রচারের স্ট্র্যাটেজি প্রায় এরকমটাই থাকতে পারে। তা আমরা নিজেরা আর কিছু না বলে আসুন উনি কি বললেন সেটা শুনি, তারপরে আমাদের কথায় আসছি। এত হিংসুটে দল যে আপনাদের অনেকের মহিলাদের নাম কেটে দিয়েছে বাংলায়। মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, সব বাদ। শ্বশুরবাড়ি গেছে, তার ঠিকানা চেঞ্জ হয়েছে, সব বাদ। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে, এনআরসির নোটিশ দিয়েছে, এসআইআরের লাইন দিতে দিতে 220 জন মানুষ মারা গেছেন। আজকে তাদের আত্মা কাঁদছে। বিজেপি জেনে রেখো, আজ তারা জবাব নেবে। তোমাদের কাছে জবাব চাই, জবাব তোমাদের দিতে হবে। এই দেখুন, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন সেগুলো তো সাংঘাতিক। প্রথম কথা, এসআইআরটা কি বিজেপি করছে? আর এই যে মহিলাদের ধরে ধরে নাম কেটে দেওয়া হচ্ছে, কেটে দিয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে এসআইআর থেকে যখন এসআইআর শুরু হয়েছে, এটা আমরা বহু এপিসোডে বলেছি যে ওনার প্রশাসনের এইআরও, ইআরও, বিএলও এনারাই কাজ করেছেন। তাহলে নামগুলো কারা কেটে দিল? এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের যে প্রসেসটা আমাদের রাজ্যে একটা রাজ্যে হচ্ছে তা না, সেটা এছাড়াও আরও 11টা রাজ্যে হচ্ছে এবং বিজেপি অশাসিত রাজ্যেও হচ্ছে, যেমন কেরল আছে, তামিলনাড়ু আছে, আরও আছে। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গতকালকেই এই মানে ক্ষুব্ধ মন্তব্য করেছেন যে অন্য অনেক রাজ্যে তো স্মুথ এসআইআর হয়ে গেল, এর থেকে বেশি নাম কাটা গেছে সেখানে। কই এইরকম ভয়ানক অবস্থা তো কোথাও, এই ধরনের জটিলতা তো কোথাও তৈরি হয়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমি গত এপিসোডগুলোতে তুলেছি, জনসভায় কেন?
যদি এই নাম কাটা কেউ কেটে গিয়ে থাকে বা কেউ চক্রান্ত করে, যদি বিজেপি এই ওনার অভিযোগগুলোই যদি সত্যি হয়, আমি ধরে নিলাম ওনার অভিযোগগুলোই সত্যি, তাহলে ওনার করা মামলা সুপ্রিম কোর্টে চলছে, ওনার করা মামলা সুপ্রিম কোর্টে চলছে, এই নাম কাটাকাটির বিষয় সুপ্রিম কোর্টে ওনারা যে বক্তব্য রেখেছেন, তাহলে সেখানে তো সুপ্রিম কোর্ট তার নিজস্ব অবস্থান জানিয়ে দিয়েছে। সেই প্রসেসে বিচার ব্যবস্থা নিজে সেই প্রসেসের মধ্যে ঢুকে তার তত্ত্বাবধান করছে। তাহলে কি উনি এবার ওই বিচার ব্যবস্থার বিচারকদের সুপ্রিম কোর্টের ওপরে মানে আঙুল তুলছেন? কিন্তু সেটা তো কোর্টে গিয়ে বলতে পারতেন, গতকালও তো বলতে পারতেন, বললেন না কেন? এইভাবে মানুষকে বলার মানে কি? মানুষকে তো বিভ্রান্ত করা। আসুন এর পরের অংশটা শুনি। এই মাটিতে বাজবার পর তোমরা আমাদের বিদেশি নাগরিক বলছো, তোমরা বলছো আমাদের প্রমাণ দিতে হবে আমরা এদেশের নাগরিক কিনা। আগে তোমরা প্রমাণ করো তোমরা এদেশের নাগরিক কিনা, তারপরে মানুষের কাছে মানুষকে চ্যালেঞ্জ করো। পেট্রোলের দাম বেড়ে গেছে। না, আমার একটা বেসিক প্রশ্ন আছে শুধু দর্শকবৃন্দ, আমি যদি দেশের একজন প্রকৃত নাগরিক হই, আমি কেন আমার সেই প্রমাণটা আমি দেব না? আমি তো গর্বের সঙ্গে বুক ফুলিয়ে দেবো, এই দেখো আমি ভারতীয় নাগরিক, আমার যত ডকুমেন্ট আছে আমি তো এইভাবে উঁচু করে তুলে ধরবো গর্বের সঙ্গে, যে এই দেখো আমার ডকুমেন্ট। আমি পালাবো কেন? আর তাতে অপমানটার কি আছে? আর একটা কথা বলতে যেটা ভুলে গেলাম, এর আগের ঠিক ক্লিপিংটাই যেটা আপনারা দেখলেন, উনি কিন্তু আবার সেই বিভ্রান্তিকর এনআরসির কথাটা তুলে দিলেন। আমরা জানি সিএএ আন্দোলন যখন উনি করেছিলেন, ক্যা ছি ছি এই উৎকট অঙ্গভঙ্গি করে যে আন্দোলনগুলো তখন যারা করেছিলেন, তৎপরবর্তীতে ওইটাকে এনআরসি বলে ভুল বোঝানো হয়েছিল এবং তার ফল ঠিক কী হয়েছিল? সারা বাংলা জুড়ে বহু মানুষ ভুল বুঝেছিলেন, যে সমস্ত সরকারি সম্পত্তি, বহু মানুষের ঘরবাড়ি, বহু মানুষের জীবন সম্পত্তি সব নষ্ট হয়েছিল। তাহলে এই এসআইআরকে আবার কিন্তু উনি সেই এনআরসি কথাটা উল্লেখ করে দিলেন। এবং আমাদের যেটুকু মনে হয়, ওনার এই ধরনের যে স্ট্র্যাটেজিগুলো অতীতে আমরা দেখেছি সেই 90-এর দশক থেকে, এইটা যদি স্ট্র্যাটেজি হয়ে থাকে এনাদের রাজনৈতিক দলের প্রচারে, তাহলে আগামী সভাগুলোতেও কিন্তু আমরা এই ধরনের কথাই শুনতে পাবো। কিন্তু এই এসআইআর আর এনআরসিকে কি আবার সেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে না এখানে? এবার দেখি তারপরে ক্লিপে কি আছে। জিনিসের দাম বাড়াচ্ছে, এটা আমার হাতে নেই। এখন তো আমার হাত থেকে কখনো জীবনে শুনেছেন, কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না বোনদের গায়ে হাত দিয়ে? দেখুন, এই সমস্ত অভিযোগগুলো তো মারাত্মক অভিযোগ। সেন্ট্রাল ফোর্স বিজেপির পতাকা হাতে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, গ্যাসের দাম বেড়েছে, উনি বললেন যে ওনার হাতে আর কিছুই নেই। তা ওনার হাতে তো এতদিন ছিল। তা এ রাজ্যে পেট্রোলের যে দামের জন্য যে ট্যাক্সটা নেওয়া হয় সেটা বহু রাজ্যের থেকে বেশি, উনি নিজে সেটা কমিয়ে দিতে পারতেন। আর এখন বিশ্বের একটা অনেকটা অংশ জুড়ে যে এই মুহূর্তে যে যুদ্ধবিগ্রহ চলছে, সেটা তো একটা বাচ্চা ছেলে পর্যন্ত জানে। এবং যুদ্ধ হলে, বিশেষত যে দেশগুলোতে যুদ্ধ হচ্ছে, যেখান থেকে তেলের আমদানি হয়, সেখানে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, এটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে। ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ তার বাইরে না, বা উত্তরবঙ্গ শিলিগুড়ি বা ধরুন হুগলি বা ধরুন উত্তর 24 পরগনা কলকাতা, তার তো বাইরে না, সারা বিশ্বের সেটা সমস্যা। আর আরেকটা মারাত্মক অভিযোগ যেটা উনি করলেন, যে সেন্ট্রাল ফোর্স তারা নাকি বিজেপির পতাকা হাতে চলে যাচ্ছে। গতকাল সুপ্রিম কোর্টে মামলা ছিল, ওনাদের সমস্ত তাবর উকিলরা সেখানে দাঁড়িয়েছিলেন, মেনকা গুরুস্বামী থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, এরা প্রত্যেকে, মানে ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের যেটা যদি বেঞ্চে দাঁড় করানো হয় উকিলদের বা অ্যাডভোকেটদের, তার প্রথম 4-5 জন হচ্ছে এদের মধ্যে এসে যাবেন। তা সেখানে এই অভিযোগ তুললেন না কেন যে কি বলে সেন্ট্রাল ফোর্স
বিজেপির পতাকা হাতে চলে যাচ্ছে। আসুন তো তার পরের অংশটা শুনি কি বলছেন উনি। মা বোনদের ওপর অত্যাচার করছো, তাদের নাম বাদ দিচ্ছ। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি, আর আজ ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আলু চাষিদের ক্ষতি হয়ে। শুনলেন কি মারাত্মক অভিযোগ। প্রথম কথা হচ্ছে যে কেন রাত্রির 12:05 বা মধ্যরাত্রিরে কেন সেটা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় কথা উনি বললেন যে এটা বিজেপির চক্রান্ত। 3 নম্বর আবার তিনি উল্লেখ করলেন, দেখতে পেলেন যে আবার কিন্তু সেই এনআরসির কথা তুললেন। যেভাবে সিএ এর সাথে এনআরসিকে জড়িয়ে দিয়ে উনি বলেন না একটা নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, আমাদের মনে হয় যে ওই নির্দিষ্ট কমিউনিটিকে উনি টার্গেট করেন। কারণ উনি ওই নির্দিষ্ট কমিউনিটিকে আগের বার এনআরসির জন্য ঠিক এইভাবে ভুল বুঝিয়েছিলেন, কী বলে ওটাকে, সিএএ নিয়ে। তারপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে সেম এইভাবে উনি ভুল বুঝিয়েছিলেন। আজকে সেই কমিউনিটি কিন্তু তারা বুঝে গেছে যে উনি কতটা মিথ্যে কথা ভুল বুঝিয়েছিলেন তখন। কিন্তু এই প্রচারে খেয়াল করছেন আপনারা যে আবার সেই একই জিনিস। প্রথম কথা, যদি সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হয়ে থাকে রাত্রি 12টাতেও, প্রথম কথা ছিল যে সিইও জানিয়েছিলেন যে 9টা থেকে 9:30 বেরোবে রাত্রিবেলা। কোনো টেকনিক্যাল কারণে সেটা অসুবিধা হয়েছে, সেটা নির্বাচন কমিশনকেও বলছি যে সেটা সেই ত্রুটি তাদের আরও সঠিকভাবে সমাধান করতে হবে, যত্নবান হতে হবে। কিন্তু রাত্রির 12টাতে আমাদের এই স্বাধীন দেশে একটি লিস্ট বেরোবে, সেটায় তো কোনো রকম মানে অন্যায় নেই। সেটার মানে আপনার আমার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে, এটার মধ্যে তো কোনো অন্যায় নেই। এবং মধ্যরাতে বিজেপি তাণ্ডব করলো কিভাবে, এটাও আমি বুঝতে পারলাম না। আমি বিজেপির হয়ে কথা বলতে বসিনি, কিন্তু এখানে মধ্যরাতে যদি লিস্ট বার করা হয়ে থাকে তাতে বিজেপির তাণ্ডবের কথাটা কোথা থেকে আসলো। মানে এই নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু বিজেপিকে উনি খুব সূক্ষ্মভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলে আমাদের মনে হলো। এবং এইটা নির্বাচন কমিশনকেও দেখতে বলছি। সুপ্রিম কোর্ট তার নিজের তত্ত্বাবধানে এই পুরো এসআইআর প্রসেস করছে। এই ধরনের মারাত্মক যে অভিযোগগুলো উনি করছেন এই প্রকাশ্য জনসভায় এবং মানুষকে এইভাবে যে বোঝাচ্ছেন, যেটা অলরেডি এই মুহূর্তে যাকে বলা হয় বিচারাধীন একটি বিষয়, তাহলে সুপ্রিম কোর্টে এই কথাগুলো উনি এই অভিযোগগুলি না করে প্রকাশ্য জনসভায় শুধু বলছেন তা না, উনি এটা বলছেন না যে এই কথাগুলো সুপ্রিম কোর্টে উনি বলেননি, বা বলে তার যদি বলে থাকেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে। আর যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে থাকে তাহলে তো সেই সুন্দরভাবে সেই রায় অনুযায়ী এখন বিষয়টা চলছে। এখানে তো বিজেপি সেটা করেই দিচ্ছে না। আসুন তার পরের অংশটা শুনি। চিন্তা করবেন না, আলু চাষিদের তো কৃষি বিমা করা আছে, শস্য বিমা। আপনারা সবাই ক্ষতিপূরণ পাবেন, এটা আগে থেকেই করা আছে। যেমন কৃষকদের জন্য আমাদের সরকার শস্য বিমা করে রেখেছে অনেক দিন আগেই, আর টাকাটা কৃষকদের দিতে হয় না, आलू चाषीদের দিতে হয় না, টাকাটা দেয় राज्य में। रेशन चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बिना पैसा में स्वास्थ्य परीक्षा करने के लिए स्वास्थ्य साथी चाहिए, मेडिकल ट्रीटमेंट चाहिए तो तृणमूल कांग्रेस के वोट दीजिए। আপনারা জানেন অন্য রাজ্যে আমাদেরটা টুকলিও করতে পারেনি ঠিক মতো। আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি পাবেন না। আপনার বাড়িতে যদি একটা স্কুটি থাকে আপনি আয়ুষ্মানও পাবেন না, লক্ষ্মী ভাণ্ডারও পাবেন না।
আপনার বাড়িতে যদি একটা পাকা ঘর থাকে ওটা পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা মোবাইল থাকলে পাবেন না। আর কিছু পরিবারের একজন করি, আর আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারে আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই বলে এটা তার অধিকার, ওরা রেশন দেয়। সুধী দর্শক, অন্যান্য রাজ্যেও তো আপনাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন এমনকি নিজেরাও ঘোরেন জানেন। আচ্ছা, মোবাইল ফোন যার আছে তাকে আয়ুষ্মান ভারতের কার্ড করতে দেওয়া হয় না? যার একটা স্কুটি আছে তাকে আয়ুষ্মান ভারতের কার্ড করতে দেওয়া হয় না? বা অন্যান্য যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে তার থেকে তাকে বঞ্চিত করা হয়? দ্বিতীয় কথা, উনি প্রথমে যেটা বললেন যে এই যে কৃষক বিমা, তা এটা তো আমরা জানি যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, এখানে মানে রাজ্য সরকারে উনি কি করে সেইখানটাকে, অবশ্যই ওনারা নাম পাল্টিয়ে চালান যেটা। আর ফ্রি রেশন কার্ডের কথা বললেন, রেশনের কথা বললেন, সেটা তো আমরা জানি যে সেই কোভিডের সময় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান সেটা, যে ফ্রিতে রেশন দেওয়া। রেশন একটি, আপনারা নর্মালি চিন্তা করে দেখুন, কেন্দ্রীয় সরকারের রেশন বন্টন ব্যবস্থা, সেটা যদি না দেয় রাজ্য সরকার তার নিজের রেশন ব্যবস্থা, মানে কোটি কোটি মেট্রিক টন চাল গম এই সমস্ত মানুষকে দেওয়ার মতো ক্ষমতা আছে? কোনো রাজ্য সরকারের আছে সেটা? যদি কেন্দ্রীয় বন্টন ব্যবস্থা থেকে সেটা না হয়, তাহলে আমরা সকলে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোভিডের পর থেকে যে ফ্রি রেশনের ব্যবস্থা করেছেন সেটা তিনি করেছেন। আর এই সমস্ত কার্ড মানে পরিষেবাগুলো নাকি পাওয়া যাবে না, যে যদি কারোর বাড়ি থাকে, পাকা বাড়ি থাকে, তাহলে সে আয়ুষ্মান ভারতের কার্ড পাবে না। এবং এটা নিয়ে তো বলবো যে বিরোধী দল বিজেপি বা কেন্দ্রীয় সরকার, তাদের রীতিমতো অভিযোগ জানানো উচিত। এই ধরনের যদি বিভ্রান্তিমূলক কথা উনি বলে থাকেন, এগুলো যদি সত্যি বলে থাকেন আলাদা কথা, যদি মিথ্যা বলে থাকেন তাহলে সেগুলো তো অভিযোগ জানানো উচিত। জানি না বিরোধী দল বিজেপি এইগুলো নিয়ে খুব একটা চিন্তিত কিনা, বা তারা এইগুলো নিয়ে আদৌ বলতে চান কিনা, বা এইভাবে ধরে ধরে বলবার মতো চিন্তা তারা করেন কিনা। আসুন পরেরটা শোনা যাক। কটা লোককে 20%ও নয়, সব ফ্রি রেশন আমরা রাজ্য সরকারের টাকায় দিই, এটা মাথায় রাখবেন। ওরা মিথ্যে কথা বলে এফএমে প্রচার করে, টিভিতে প্রচার করে, মিডিয়াতে গ্যাস পাবে না, জিনিসের দাম এত আকাশ ছোঁয়া, 1000 টাকা করে খরচা করে আধার কার্ড করলো, আর এখন বলছে ভোটার অধিকার নো আধার, গণতান্ত্রিক অধিকার নো পাপা। আধার কার্ড মানুষের সম্পত্তির অধিকার নো পাপা, ভোটার অধিকার কারা ইয়েস। যদি মনে করে, সুধী দর্শকবৃন্দ, ভয়ঙ্কর অভিযোগ, 1000 টাকা দিয়ে নাকি আধার কার্ড করতে হয়েছে। প্রথম কথা, আধার কার্ড বিনামূল্যে হয়, কেউ 2 নম্বরই করে জালিয়াতি করে বিভিন্ন রকম জায়গা থেকে এই সমস্ত অনেক খবর পাওয়া যায়, সেটা আলাদা কথা। কিন্তু ইউআইডিআই কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট সকলকে এই 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 যে ওনার যে মন্তব্যটা, এই মন্তব্যটা তো সাংঘাতিক মন্তব্য, যে এক একটা মানুষকে 1000 টাকা দিয়ে আধার কার্ড করতে হয়েছে। আমি ধরে নিলাম কোনো জায়গাতে যদি কোনো অসাধু অপারেটর থেকে থাকে, সেটা ব্যতিক্রম, সেটা বেআইনি। কিন্তু আইন যেটা, সেটা কি বিনামূল্যে আধার কার্ড করা হয়, এটা আইন। এবং সেটা সরকারি দপ্তর থেকে সেগুলো হতো, পরবর্তীতে ব্যাংক এবং পোস্ট অফিস থেকে হয়। কোনো অসাধু অপারেটর যদি কারোর কাছ থেকে 500 টাকা 300 টাকা 200 টাকা কি 1 টাকাও নেয়, সেটা বেআইনি। বেআইনি কথা তো বলবো না। আর 1000 টাকা দিয়ে আধার কার্ড করবার যদি ওনার যে মন্তব্যটা, তাহলে উনি সেটাও কোর্টে জানাননি কেন, যে এই কোর্টে এটা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন ওই আধার কার্ডের ব্যাপারে উনি অ্যালাউ করতে বলেনি, এই আধার কার্ডের বিরোধিতা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন 2017 সালে, বিশাল বড় আন্দোলন করে তুলেছিলেন যে আধার কার্ড বাজে জিনিস। আসুন শেষ অংশটা শুনেন। বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো
যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সবটাই তুলে দিতে চায়। অনেক প্ল্যানিং করেছে, আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে। আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি, কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে। মানে এটা তো সাংঘাতিক উস্কানি। এই মুহূর্তে উনি মাঝে মধ্যে বলেন না যে উস্কে দেওয়ার চেষ্টা করছে, দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদিতে। এ তো ভয়ঙ্কর উস্কানি। এটা তো নির্বাচন কমিশনকে আমি দেখবার জন্য অনুরোধ করব, দেশের সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে অনুরোধ করব। এ তো ভয়ঙ্কর উস্কানি যে কেউ যদি ছাপ্পা দিতে আসে তাহলে ওনার একজন মুখ্যমন্ত্রী বলার কর্তব্য কি, যে প্রশাসনকে বলবো সেটা যেন আটকায়। তা না করে উনি একটি প্রকাশ্য জনসভাতে এটা ঘোষণা করছেন যে মেয়েরা প্রথমে এগিয়ে যাবেন, পুরুষরা পিছনে থাকবেন। আর তার সাথে যেটা করছেন সেটা ভয়ঙ্কর মন্তব্য। তারপরে কি কি করতে হয় সেটা তো আপনারা ভালো করে জানেন। এর থেকে উস্কানিমূলক মন্তব্য অস্থিরতা তৈরি করতে পারে, এই ধরনের মন্তব্য তো মানে হয়ই না। তাহলে এখানেও কি নির্বাচন কমিশন চুপ করে বসে থাকবে, কোনো ব্যবস্থা নেবে না? বা রাজ্যের বিরোধী দল বিজেপি বা অন্যান্য যে সমস্ত দল আছে তারা কি এই জিনিসগুলো সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে না? এ তো প্রথম প্রচার সভার থেকে উনি বলে দিলেন যে কি হতে চলেছে, মানে ওনাদের অবস্থানটা কি কি করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে যে মানুষ কি এতটা ভুল বোঝার জন্য তৈরি আছে? এত বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো বোঝবার মতো মানুষ এখনো ভাবছে যে একটু আগে উত্তরবঙ্গে বসে বলছেন যে উত্তরবঙ্গকে নাকি বিহারের সঙ্গে জুড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এটা কোথাও কখনো সম্ভব? আমাদের এই যে মানে গণতান্ত্রিক কাঠামো, ফেডারেল যে ব্যবস্থা, তাতে কি এতটাই সহজ যে এক জায়গার থেকে এক খাবলা মাটি তুলে যেন আর এক জায়গায় ফেলে দিলাম, এরকম একটা ব্যাপার কি? আর এই সমস্ত যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কি আপনাদের কি বিভ্রান্তিকর মনে হলো না? এটা তো একটা মুখ্যমন্ত্রীর, বিদায়ী মুখ্যমন্ত্রী অবশ্যই, তার দলের রাজনৈতিক প্রথম প্রচার জনসভা, তাতে যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীগুলোতে কি হতে চলেছে। এবং সাধারণ মানুষকে বলবো সাবধান, এই এনআরসির ওই আতঙ্ক নিয়ে যেন ভুল বুঝবেন না। এবং এই জিনিসগুলো সকলকেই বলবো, ওনার বলা কথাগুলো পারলে নিজেদের হাতে ফোন আছে, গুগলে একটু চেক করে দেখুন তো একটা তথ্য ঠিক কিনা। আর যদি সব কটা তথ্য উনি ঠিক বলে থাকেন সেগুলো উনি কোর্টকে গিয়ে জানালেন না কেন বাইরে মানুষকে এইভাবে উস্কাচ্ছেন বা খেপাচ্ছেন। এপিসোডটা একটু বড় হলো, এইভাবে দেখাতে গেলে একটু বড় হয়, তার জন্য মার্জনা চাইছি। কিন্তু এইভাবে ইনফরমেটিভ এপিসোড করতে গেলে এই টাইমটা একটু লেগেই যায়। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা করুন অবশ্যই, এবং নোটিফিকেশান অন করুন। অনেকে থ্যাঙ্কসের মাধ্যমে কেউ 40 টাকা, 100 টাকা এগুলো দিয়েছেন, কিন্তু তাদের আইডি রয়েছে, তাদের নামগুলো আমি দেখতে পাচ্ছি না বা বলতে পারছি না। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় এরকম ইন্টারেস্টিং এপিসোডগুলো দেখবার জন্যে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।